ডাকসু নির্বাচন ঘিরে অভিযোগ আর প্রতিশ্রুতির ফুলছুরি। শেষ দিনে প্যানেল ঘোষণা ছাত্রদলের, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বৈষম্য বিরোধী সংসদের। জুলাই আন্দোলনে আহত স্বতন্ত্র প্রার্থী তন্নিকে 5 প্যানেলের সমর্থন। চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুত। একজন প্রার্থী তার শুরুটাই করেছেন আচরণবিধি লঙ্ঘন করে। কোনো অবাস্তব কিংবা অলৌকিক ইশতেহার আমরা দেব না। পুরনো যে বন্দোবস্ত ক্যাম্পাসগুলোতে আবার চেপে বসছে। ডাকসুতে কোনো সংগঠনের ইলেকশন না। 4 দিন পিছিয়ে 24 আগস্ট থেকে রাকসুর মনোনয়নপত্র বিতরণের সিদ্ধান্ত। আগামী 24-25 3 দিন মনোনয়নপত্র আমরা বিতরণ করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি। অযৌক্তিকভাবে পিআর পদ্ধতি চাপিয়ে দিতে চেষ্টার অভিযোগ। সংসদ ভোটার রোডম্যাপের খসড়া চূড়ান্ত ইসির। নয়াদিল্লি ও কলকাতায় আওয়ামী লীগের দলীয় অফিস খোলায় বাংলাদেশের উদ্বেগ। দ্রুত বন্ধে ব্যবস্থা নিতে ভারতের প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধ। গুড়িয়ে দেয়া হল সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলো বাড়ি। কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীর দখল করে তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটি এর অভিযান। এবং সিলেটে পাথর লুটে 137 জনকে অভিযুক্ত করে তদন্ত কমিটির প্রতিবেদন। চক্রের ভয়াল থাবায় ক্ষত বিক্ষত শাহ আরেফিন জিলাও। প্রশাসনকে ম্যানেজ করে কোটিপতি অনেকে। ডাকসু নির্বাচন ঘিরে অভিযোগ আর প্রতিশ্রুতির ফুলঝুরিতে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। মনোনয়নপত্র জমার শেষ দিনে আবিদ হামিমকে ভিপি জিএস মনোনীত করে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। তাদের এক প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। এদিকে প্রকাশনা সম্পাদক পদে জুলাই আন্দোলনে আহত স্বতন্ত্র প্রার্থী তন্নিকে সমর্থন দিয়েছে ছাত্রদল সহ 5টি সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রার্থীদের ভিড়। বুধবার সকাল থেকেই স্বতন্ত্র সহ বিভিন্ন প্যানেলের অনেক প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, পরিবেশ বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ সহ নানা প্রতিশ্রুতি তাদের। এদিন দুপুরে অপরাজয় বাংলার পাদদেশে আবিদুল ইসলাম খানকে ভিপি এবং শেখ তানভীর বাড়ি হামিমকে জিএস ও তানভীর আল হাদিমায়েতকে এজিএস প্রার্থী করে 27 সদস্যের প্যানেল ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সমর্থন দেয় সানজিদ আক্তার তন্নিকে। পরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয় পুরো প্যানেল। ডাকসুর সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে। জিএস সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানভীর বাড়ি হামিমকে নির্বাচিত করেছে। রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল। আজকে তাদের এই রক্তের বিনিময়ে অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। মনোনয়ন ফরম জমা দেয় গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ঘোষণা করা হয় পূর্ণাঙ্গ প্যানেল। ছাত্রদলের জিএস প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত জিএস প্রার্থী। একজন প্রার্থী তার শুরুটাই করেছেন আচরণবিধি লঙ্ঘন করে। সেই প্রার্থী যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভুলেও নির্বাচিত হয়ে যায়, সেই ক্যাম্পাসকে কি করবে আমরা সেটা নিয়ে সন্দিহান। ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ সহ অপরাজয় 71 ও অদম্য 24 নামে প্যানেল ঘোষণা করে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশ। এছাড়া স্বতন্ত্র প্যানেলের ওমামা ফাতেমা সহ বেশ কয়েকজন পরিচিত মুখও মনোনয়ন ফরম জমা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানানবিধ সমস্যাকে যাতে আমরা এই প্যানেলের মধ্য দিয়ে অ্যাড্রেস করতে পারি এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য যাতে একটি আলোকবর্তিকা আমরা হয়ে উঠতে পারি। এখনো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি জানিয়ে চিফ রিটার্নিং অফিসার বলেন, ডাকসু নির্বাচনে কোনো ছাত্র সংগঠন দলীয় পরিচয়ে নির্বাচন করছে না। ডাকসুতে কোনো সংগঠনের ইলেকশন না। ব্যালট পেপার যখন তৈরি হবে সেখানে কোনো দলীয় পরিচয় নাই, কোনো মার্কা নাই, কিন্তু ডাকসুতে যখন তারা আসতেছে তারা এক একজন বৈধ ছাত্রছাত্রী তারা ইলেকশন করবে।
এদিকে জামাল উদ্দিন খালিদ ও মাহিন সরকারের নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করা হয়। প্যানেল ঘোষণা উপলক্ষে শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ধোঁয়াশা কাটল। মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। রাকসুর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা জানান, আগামী 24, 25 ও 26 আগস্ট মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলবে। নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে ভোট। দীর্ঘ 36 বছর পর তফসিল ঘোষণা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের। তফসিল অনুযায়ী বুধবার সকাল থেকে রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরুর কথা, কিন্তু তা বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে দেয়া নোটিশে উল্লেখ করা হয়, অনিবার্য কারণবশত বন্ধ থাকবে রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। এমন সিদ্ধান্তে রাকসু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো। তবে বিকেলে রাকসুর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা বৈঠক শেষে জানান, আগামী 24, 25 ও 26 আগস্ট মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলবে। নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে ভোট। মানুষের মনে সন্দেহ অথবা ভিন্ন কিছু মানুষ ভাবতেই পারে এমন কোনো পরিস্থিতি তৈরি হলে সেটা নির্বাচন কমিশন দৃঢ়ভাবে লজিস্টিক সাপোর্ট রয়েছে এবং নির্বাচন কমিশন সেভাবে তৎপর রয়েছে। নির্ধারিত সময়ে রাকসু, হল সংসদ ও সিনেট নির্বাচন করার দাবি জানিয়েছেন ছাত্র সংগঠনগুলো। ছাত্রদল অবশ্যই রাকসু নির্বাচন করবে, সকল নির্বাচনে অংশগ্রহণ করবে, উৎসবমুখর হবে। অংশগ্রহণমূলক একটা প্রতিযোগিতামূলক একটা সফল রাকসু আমরা আশা করি আর কি। সেপ্টেম্বর যে রাকসু হওয়ার কথা, আমরা চাই সেই টাইমের মধ্যে ওনারা যেন রাকসুটা কার্যকর করতে পারে। এ পর্যন্ত মোট 14 বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষ নির্বাচন হয়েছে 1989 সালে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি। এখনও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হয়নি মন্তব্য করে নেতারা বলছেন, জনগণের ওপর অযৌক্তিকভাবে পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বিষয়টি নিয়ে জবরদস্তি হলে নির্বাচন বাধাগ্রস্ত হবে বলেও মত তাদের। 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। স্বাধীনতার ঘোষক হিসাবে 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করেন নেতারা। পরে সংবাদ সম্মেলন করেন তারা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশি বিদেশি ষড়যন্ত্রে হত্যা করা হয়েছিল। এখনও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হয়নি মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরও আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে। আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি। নানা ধরনের আমরা চক্রান্তের কথা শুনি, নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণের মতামত না নিয়েই অযৌক্তিকভাবে পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। পিআর নিয়ে জবরদস্তি হলে নির্বাচন বাধাগ্রস্ত হবে বলেও মত তার। জনগণ এই সম্পর্কে কোনো কিছুই জানতে পারে নাই। জনগণের কাছে কেউ এই বিষয়টা পরিষ্কার করে নাই, অথচ জনগণের উপর আমরা চাপিয়ে দিতে চাচ্ছি একটা নতুন পদ্ধতি। এই নিয়ে যখন ইনসিস্ট করা হয় তখন তো সন্দেহ করাই যায় আর কি, যে এটা একটা অযৌক্তিক চেষ্টা, যেটা অনিবার্য পরিণতি হতে পারে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে। এর আগে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন নজরুল ইসলাম খান। 31 আগস্ট ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা। 1 সেপ্টেম্বর বেলা 11টায় বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের মাজার জিয়ারত করবেন। 2 সেপ্টেম্বর হবে কেন্দ্রীয় র্যালি এবং 3 সেপ্টেম্বর দেশের সকল উপজেলা এবং পৌর এলাকায় আলোচনা সভা এবং র্যালি অনুষ্ঠিত হবে। নির্বাচন ও সার্বিক পরিস্থিতিতে কোনো পক্ষ কৃত্রিম সংকট তৈরি করছে কিনা তা নিয়েও প্রশ্ন রাখেন বিএনপি নেতারা। কোনোটা তৈরি করা হয়, কোনোটা আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। 24টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ নির্ধারণ করে জাতীয় সংসদের রোডম্যাপের খসড়া চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন কমিশন অনুমোদন দিলেই প্রকাশ হবে। আর খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে আগামী 10 সেপ্টেম্বর। এদিকে
মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারী প্রবাসীরাও ভোটার হওয়ার সুযোগ পাবেন এমন বিধান রেখে পরিপত্র জারি করেছে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটের আওতায় আনতে সবার সম্মতিতে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট নেওয়ার সিদ্ধান্ত নেয় ইসি। প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। তবে বেশিরভাগ প্রবাসী নানা উপায়ে বিদেশ যাওয়ায় যথাযথ কাগজপত্র সহ পাসপোর্ট না থাকায় অনেকে ভোটার হতে অনাগ্রহ প্রকাশ করছেন। বেশি সংখ্যক প্রবাসীকে ভোটের আওতায় আনতে এনআইডি সেবা সহজীকরণে নানা পদক্ষেপের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রেও জটিলতা দূর করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগ করতে মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারীদেরও ভোটার করার সুযোগ দিয়ে বুধবার পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন। আগামী 10 সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত করেছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। ইসির অনুমোদন পেলেই প্রকাশ করা হবে। এদিকে বুধবার বিকেল 4টায় সিইসির সঙ্গে বৈঠক করতে ইসিতে আসে আমার বাংলাদেশ পার্টির 5 সদস্যের প্রতিনিধি দল। 2.25 ঘন্টার বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনারকে 9 দফা প্রস্তাবনা দিয়ে দলের চেয়ারম্যান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন। 9 দফা আমাদের প্রস্তাবনা ওনাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছি। আমাদের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে, এই আইনশৃঙ্খলা পরিস্থিতিটা আমাদের আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ, আর্মি, তারপর আনসার যারা আছেন, আমাদের আশঙ্কা যে তারা সঠিকভাবে সেটা নিয়ন্ত্রণ করতে নাও পারতে পারেন। পুলিশ এবং সেনাবাহিনীর কার্যকারিতা কমে যাচ্ছে বলেও অভিযোগ করে দলটি। জাগ্রত হয়েছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ভারতের নয়াদিল্লি ও কলকাতায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, প্রতিবেশী রাষ্ট্রে বসে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত পলাতক আসামিরা বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তৎপরতা চালিয়ে আসছে। এতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের কার্যক্রমকে সমর্থন না দিয়ে অবিলম্বে আওয়ামী লীগের অফিস বন্ধ করতে ভারত সরকারকে অনুরোধ করেছে বাংলাদেশ। বিবৃতিতে বাংলাদেশের পক্ষ থেকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে। বিআইডব্লিউটি এর অভিযানে গুড়িয়ে দেয়া হলো বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে তোলা সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলো বাড়ি। নদীর 19 নম্বর পিলারের ভেতরের অংশে থাকায় পানির স্বাভাবিক প্রবাহে বাড়িটি বাধা দিচ্ছিল বলে জানায় কর্তৃপক্ষ। বুধবার সকালে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে কাটুরাইল থেকে শুরু হয় বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। এর অংশ হিসেবে উচ্ছেদ করা হয় 2 একর জায়গা জুড়ে থাকা সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলো বাড়ি। বুড়িগঙ্গার 19 নম্বর পিলারের ভেতরের অংশে থাকায় নদীর স্বাভাবিক প্রবাহে বাড়িটি বাধা দিচ্ছিল বলে জানায় কর্তৃপক্ষ। এর আগে 2009 সালে জনস্বার্থে দায়ের করা এক রিটের আদেশে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিআইডব্লিউটিএ জানায়, বিগত আমলে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। সীমানা পিলারের অভ্যন্তরে এই যে নসরুল আহমেদ বিপু, আমি যার নাম শুনেছি, তো ইনি এই বাংলোটা নির্মাণ করেছেন। এটা সম্পূর্ণ নদীর জায়গার উপর। সরকারের নির্দেশনা মাননীয় নৌপরিবহন উপদেষ্টা মহোদয়, আমাদের বিআইডব্লিউটির চেয়ারম্যান মহোদয় এবং আমাদের বন্দর বিভাগের পরিচালক মহোদয়ের নির্দেশনার প্রেক্ষিতে যে এই কাটুরাইল মৌজায় আমাদের আজকের উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। পর্যায়ক্রমে কেরানীগঞ্জ দক্ষিণ থানার কাটুরাইল, হাসনাবাদ ও ধলেশ্বর মৌজায় অভিযান পরিচালনা করা হবে বলে জানায় বিআইডব্লিউটিএ। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। সিলেটে পাথর লুটের ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কাছে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ। এতে পর্যবেক্ষণের পাশাপাশি 137 জনকে অভিযুক্ত ও 10টি সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনটি শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে বলে জানান জেলা প্রশাসক। সাদা পাথর থেকে 80% পাথর লুট হওয়ার বিষয়টি প্রচার হলে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় 12 আগস্ট 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।
পাল্টেছে ডেঙ্গুর বাহক এডিস মশার ধরন। সামান্য পানিতেও জন্মাচ্ছে এডিসের লার্ভা। স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ বলছে, দেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি বরিশালে। সঠিক সময়ে হাসপাতালে না আসায় মৃত্যুর হার বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে ডেঙ্গুর প্রকোপ বাড়ার পেছনে জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। খালের পানিতে ভাসছে নানা ধরনের প্লাস্টিক দ্রব্য। এতে জমছে বৃষ্টির পানি, বিস্তার ঘটছে এডিস মশার। ডেঙ্গুর বাহক এডিস মশার ধরন বদলেছে। সামান্য পানিতেও এখন ডিম পারে, সেখানে জন্ম নেয় লার্ভা। একসময় ডেঙ্গুকে মৌসুমী রোগ বলা হলেও এখন সারা বছরই এ রোগ শনাক্ত ও মৃত্যু হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে আরেক জরিপে দেখা যায়, ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকার চেয়ে বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে এডিস মশার ঘনত্ব বেশি, যার মধ্যে বরগুনা জেলায় ডেঙ্গুতে আক্রান্তর সংখ্যা ঊর্ধ্বমুখী। ডেঙ্গুর লক্ষণগুলো বুঝতে না পেরে অবহেলা করলে আক্রান্ত রোগীর অবস্থা গুরুতর হয়। এতে হাসপাতালে ভর্তি হতে দেরি হয়, বাড়ে মৃত্যু ঝুঁকি। তবে ঠিক সময়ে চিকিৎসা নিলে পূর্ণ নিরাময় সম্ভব বলে জানান চিকিৎসক। ডেঙ্গু সাধারণত যারা ভালো হয়ে যায়, শক সিন্ড্রোমই হোক বা যে কোনো কজেই হোক, তারা কিন্তু পরিপূর্ণ সুস্থতা লাভ করে উইদিন 2 to 3 weeks। আগস্টের শেষে এবং সেপ্টেম্বরের শুরুতে এটা পিকে চলে যায়। সাধারণত শরৎকালে তখন কিন্তু ব্রিডিংটা বেশি হয়। সেই জন্য আমাদের এখনই থেকেই সচেতনতা দরকার। জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গুর দাপট বেড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। অবশেষে তিস্তার বুকে মাথা উঁচু করে দাঁড়ালো দীর্ঘ প্রতীক্ষিত মৌলানা ভাসানী সেতু। 100 গাঁথল কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাকে। দূরত্ব কমল 50 কিলোমিটার। স্থানীয়রা বলছেন, শুধু যোগাযোগই নয়, কৃষি অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে সেতুটি। তিস্তার বুকে ডানা মেলল গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। মৌলানা ভাসানী সেতুর মাধ্যমে সৃষ্টি হল 2 জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন মাইলফলক। উচ্ছ্বসিত এই জনপদের মানুষ। বুধবার দুপুরে সেতুটির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। উৎসবমুখর পরিবেশে সেতু দিয়ে পারাপার হচ্ছেন এলাকাবাসী। তারা বলছেন, গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর ও কুড়িগ্রামের চিলমারির মধ্যে সংযোগ স্থাপনের সুযোগ তৈরি হলো সহজে কৃষি পণ্য সরবরাহের। আমাদের উত্তরবঙ্গের একটা গর্ব, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে, এতে আমরা সবাই উচ্ছ্বসিত। কুড়িগ্রাম থেকে ঢাকা যাইতে 135 কিলোমিটার পর্যন্ত রাস্তা ছেদ হচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের একটা সেতু বন্ধন দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন হলো। অনুষ্ঠানে যোগ দিয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ভারতের আধিপত্যবাদী আগ্রাসনের কারণে তিস্তা সংকট তৈরি হয়েছে। আর নির্বাচনের প্রশ্নে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এখনো জুলাই সনদের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। এই তিস্তা নদীতে যে সংকটগুলো তৈরি হয়, তার বেশিরভাগটা হয় বাংলাদেশের উপরে আধিপত্যবাদী ভারতের আগ্রাসনের কারণে। যদি বন্যার সময়টাতে তারা হুট করে পানি খুলে দেয়, তাহলে আমাদের এখানে মানুষকে বন্যায় প্লাবিত হতে হতো না। এখনো জুলাই সনদের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু কিছু জায়গায় মতবিরোধ আছে। আমরা আশা করি যে ঐকমত্য কমিশনের বৈঠকগুলোর মধ্য দিয়ে সেটা নিরসন হবে এবং সরকার যেই রোডম্যাপ দিয়েছে তার মাধ্যমে নির্বাচনের দিকে যেতে পারবে। এলজিডির তথ্যমতে প্রায় 1,500 মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 2021 সালে। এতে ব্যয় ধরা হয় 925 কোটি টাকা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, গাইবান্ধা। ইউক্রেন ইস্যুতে শান্তি চুক্তি না হলে রাশিয়ার জন্য কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে রাশিয়ার কাছ থেকে তেল কেনা রাষ্ট্রগুলোর ওপর বাড়তি নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও সতর্ক করেন তিনি। এরই মধ্যে ইউক্রেনের জন্য নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার পরিকল্পনা আগামী 10 দিনের মধ্যেই তৈরি করা হবে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।